এভারেজে প্রতিদিন আপনার ৭ থেকে ৮ জন মানুষ মারা যায় বাংলাদেশে। ঈদকে কেন্দ্র করে এই সড়ক দুর্ঘটনা বাড়ে কেন? মানে আইন আছে কিন্তু আইন প্রয়োগের ভয়টা নাই। স্ট্র্যাটেজিক্যালি আমাদের এই পলিসিগত ব্যাপারগুলোকে খেয়াল রাখা দরকার। এই অবস্থা থেকে কি আসলে এটা চেঞ্জ করা সম্ভব? আমি মনে করি যোগাযোগ ব্যবস্থা ঢাকার বেসিক্যালি বা পুরো বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে গত ৩-৪ বছরে। ঈদ মানে তো আনন্দ, কিন্তু ঈদ কি সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে? প্রতি ঈদেই যেন সড়কে মৃত্যুর মিছিল হয়, লাশ পড়ে একের পর এক সড়ক দুর্ঘটনায়। আমরা আজ যখন কথা বলছি তখন ২৫ মে সোমবার। এদিন ভোরেও টাঙ্গাইলে একটি ট্রাক উল্টে গিয়ে ১৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদ এলেই কেন মৃত্যু বাড়ে, কেন সড়ক দুর্ঘটনা বাড়ে, তা নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের আজকের পডকাস্ট কথাচলুকের অতিথি সাইফুন নেওয়াজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট। সাইফুন নেওয়াজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। মানে সামনে ঈদ, সবার মধ্যে একটা আনন্দ তো আছেই, কিন্তু এই ঈদ এলেই অনেকের জীবনে অন্ধকার নেমে আসে। আমরা গত ঈদেও দেখেছি কয়েক শত মানুষ মারা গেছে অনেকগুলো অ্যাক্সিডেন্টে। ঈদকে কেন্দ্র করে এই সড়ক দুর্ঘটনা বাড়ে কেন? মানে একটু মোটা দাগে আপনাদের গবেষণা কি বলে? আপনি নিয়মিত কাজ করেন এটা নিয়ে। ধন্যবাদ। আসলে যে ঈদ একটা আনন্দের ব্যাপার, কিন্তু আসলে আজ পর্যন্ত আমি যতগুলো ঈদ দেখেছি আমার কাছে মনে হয় না যে কোনো ঈদ মানে আসলে সবার জন্য আনন্দের হয়েছে। কারণ একটা বড় ব্যাপার হচ্ছে প্রথমেই যে ভোগান্তিটা হয় সেটা হচ্ছে যানজট, এবং সেকেন্ড যেটা হয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিছু মানুষ কোনো দিনই পৌঁছাতে পারে না, কারণ সড়ক দুর্ঘটনায় তারা হচ্ছে নিহত হচ্ছে, আর আহতের পরিসংখ্যান তারও বেশি। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমরা কিন্তু কিছু কিছু ভুল বা কিছু কিছু অব্যবস্থাপনা প্রতিটা ঈদে রয়েছে। তো প্রথমে যে যানজট দিয়ে যদি শুরু করি, আমি এই ব্যাপারে প্রশাসনকে ধন্যবাদ দিব যে একটা সময় যানজট যে হারে প্রকট ছিল, এখন কিন্তু গত ৩-৪টা বছর ৫টা বছর খেয়াল করেন গ্র্যাজুয়ালি যানজটটা কিন্তু এখন কমে আসছে। বেসিক্যালি আগে ঈদের হয়তো ৩-৪ দিন আগে থেকে যানজট হয়ে যেত, এখন দেখা যাচ্ছে যানজটটা কমতে কমতে ঈদের ১ দিন বা ২ দিন আগে কিন্তু কিছু কিছু পয়েন্টে হয়। সেটা আশা করছি আমি আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। কিন্তু যেটা সমাধান হচ্ছে না সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা। দেখেন কন্টিনিউয়াস আমাদের প্রত্যেকটা ঈদ, এমনিতে তো সারা বছর প্রতিটা দিনই কিছু না কিছু আমাদের দুর্ঘটনা ঘটছে। এভারেজে প্রতিদিন আপনার ৭ থেকে ৮ জন মানুষ মারা যায় বাংলাদেশে, আর ঈদে সেটা হয়ে যায় প্রায় ডাবল, প্রায় ১৫ থেকে ২০ জনের মানুষ আমরা প্রতিদিন গড়ে মারা যাচ্ছে। সেই তো আজকে সকালে কিন্তু আমরা ১৫ জনকে আমরা দেখলাম, এবং আরও তো মানে অপেক্ষা করছে, মানে ঈদ তো মাত্র শুরু হলো। তো এই জায়গা থেকে মনে করি যে আসলে মোটা থেকে কয়েকটা কারণ খুব জড়িত। প্রথম কথা হচ্ছে যে পরিমাণ মাইগ্রেশন আমাদের হয়, আমরা আসলে এইটার জন্য প্রস্তুত না। আমি ধরলাম যে এটা আসলে যে পরিমাণ আমরা মানে এক শহর থেকে আমরা বিভিন্ন দিকে যাচ্ছি, আবার আন্তঃজেলা পরিবহনগুলো হচ্ছে, যে পরিমাণ মাইগ্রেশন হয় এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা সিনারিও। হ্যাঁ, এবং দ্বিতীয় যে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এই সীমাবদ্ধতাটুকুর ভিতরে যে অনেক মানুষ যাচ্ছে, রাস্তা কম, বাট আমরা কিছু বিপজ্জনক এলিমেন্ট আমরা রেখে দিয়েছি। ফর ইনস্ট্যান্স যদি আমি বলি, আমাদের যে ভেহিকেলগুলো যেটাতে করে মানুষ যাবে, এই ভেহিকেলগুলো কিন্তু আমরা এখনও পর্যন্ত স্ট্যান্ডার্ড রাখতে পারি নাই। দেখেন আজকে যে দুর্ঘটনাটা ঘটলো, এটা যদি আমরা স্ট্যান্ডার্ড মানে এটা যদি কেস স্টাডি ধরি, প্রথমে হচ্ছে মানুষগুলো কিসে যাচ্ছিল, একটা ট্রাকে করে, খোলা ট্রাক না, একটা রড বোঝাই ট্রাকে করে তারা যাচ্ছিল। আমি মনে করি এই ক্র্যাশের ইনভেস্টিগেশনটা করা খুব জরুরি। প্রথম পয়েন্ট যেটা, আমার ওই রাস্তায় কাজ হচ্ছে, কিছু কিছু কাজ হচ্ছে, প্রথম আমার দেখা দরকার যে এই রাস্তায় কোনো কনস্ট্রাকশন হচ্ছিল কি না। কেন বলছি, কারণ ভালুকাতে আমরা একটা ক্র্যাশ ইনভেস্টিগেশন করেছিলাম একই টাইপেরই দুর্ঘটনা। সেটা হচ্ছে যে সিমেন্ট বোঝে ট্রাক উল্টে এক পরিবারের ৬ জন মারা গিয়েছিল। আমরা সেখানে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখি যে আসলে ওই জায়গায় একটু কনস্ট্রাকশন কাজ হচ্ছিল, যেখানে তারা একটু একটা সেকশনটা কেটে দিনের বেলা কাজ করেছে, রাতের বেলা ওটাকে মোটামুটি একটা জাস্ট টেম্পোরারিভাবে একটু ব্যারিকেড দিয়ে তারা চলে গিয়েছে। এরকম ওই রাতের বেলা একটা ট্রাক মানে একটু ফাঁকা পেয়েছে, ওখান দিয়ে যেতে নিয়েছে, চাকা পরে উল্টে গিয়েছে। ঠিক একই টাইপের এমন কোনো কাজ বা এমন কোনো গর্ত, এমন কোনো কনস্ট্রাকশনজনিত কাজ হচ্ছে কি না এটা দেখা দরকার। কারণ হচ্ছে আমরা ওই রাস্তায় কিছু কিছু কাজ হচ্ছে, সো এটা একটা সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না। অর্থাৎ রাস্তার কিছু ভুল, আমাদের ওয়ার্ক জোন সেফটির একটা ভুল রয়েছে, ১। ২ হচ্ছে দেখেন ট্রাকে ইউজুয়ালি আমাদের এটা হচ্ছে পণ্য পরিবহনের জন্য, যে পণ্যটা যাচ্ছিল, ইনফ্যাক্ট ওই ট্রাকে পণ্য যাচ্ছিল, এবং পণ্যটা হচ্ছে স্টিল রড।
আমি মোটামুটি শিওর যে ট্রাকটা ওভারলোড ছিল, কারণ হচ্ছে যেই ট্রাকটা আমি দেখেছি ছবিতে এবং স্টিল যাচ্ছে, আমার কেন জানি মনে ইউজুয়ালি এই ধরনের ট্রাকে 7 থেকে 8 টন বা নেওয়ার কথা না, মানে এর বেশি আসলে এটা ক্যাপাসিটি না, ডেফিনেটলি ওভারলোডেড ছিল। ওভারলোডেড যদি থাকে তাহলে এটা ম্যানুভারিংটা কিন্তু ডিফিকাল্ট। 2 থার্ড হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে দেখেন, একটা মানুষ মানে আমি যদি এভাবে চিন্তা করি, যাত্রীরা উঠেছে তারা খুবই দরিদ্র, আমি যতটুকু জেনেছি খুবই দরিদ্র মানুষ আপনার উঠেছে, তারা কিছু টাকা, এবং কত টাকা প্রায় যতটুকু জেনেছি মানে নর্মালি তারা যেতে যে পরিমাণ টাকা লাগতো তার চাইতে 1800 টাকা তাদের কম পেয়েছে, তারা আসলে এই মানে এই ট্রাক খোলা ট্রাক বলতে ওই ট্রাকে উঠেছে। আমার কাছে মনে হয় হ্যাঁ ঠিক আছে, ও তার জায়গায় যদি আমি নিজেকে দাঁড়া করাই, আমি হয়তো মনে করবো একটা সুযোগ পেয়েছি, কম টাকায় যাচ্ছি, কিন্তু আমার কি এটা একটা রুলস আছে, আমার এটা দেখাশোনার জন্য একটা টিম তো নিশ্চয়ই রয়েছে। ঈদের আগে কিন্তু প্রায় 90টা লোকেশন চিহ্নিত করা হয়েছে যেখানে কিনা নজরদারি থাকবে। তাহলে এই নজরদারিটা বের হয়ে আপনার কিভাবে গেল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে কি নজরদারিদের কোথাও কি আমাদের গলদ এখনও রয়ে যাচ্ছে? আমি তো মনে করি এই ধরনের ক্ষেত্রে প্রতিনিয়তই হচ্ছে। ঈদের সময় খোলা ট্রাক এটা কমন, আমরা এটা আটকাতে পারছি না। কেন আটকাতে পারছি না? কারণ দেখা যাচ্ছে যখন আমরা তাকে ধরছি, আমি জানি না সেই চালককে বা সেই মালিককে ফাইন করা হচ্ছে কিনা। ফাইন করলে সেটা সর্বোচ্চ ফাইন, কারণ চালক তো নিয়েছে, চালক নেওয়াতেই তো লোকগুলো সুযোগটা পেয়েছে। চালক যদি বলতো আমি চালাবো না, স্টপ, তাহলে তো মানুষ উঠতো না। চালকও তার লাভটা দেখেছে, সেও লাভ করতে চেয়েছে, মানুষজন কম টাকায় যাওয়ার চেষ্টা করেছে। আলটিমেটলি কিছু মানুষের লাভের বলি হয়ে গেলো একেবারে আমি পুরোটা পরিবার, এবং আরও তো কিছু মানুষ আহত হয়েছে। এই জায়গাতে আমি মনে করি যে সরকারকে কিছু মানে গ্রে এরিয়া থাকা যাবে না, কিছু বোল্ড ডিসিশন নিতে হবে। ফর ইনস্ট্যান্স, আমি খোলা ট্রাকে কাউকে যেতে দিব না, না মানি না। এখানে আর কোনো কথা নাই যে হ্যাঁ না আমি কিছু মানুষ উঠে গিয়েছে কিভাবে নামাবো, সেটা হচ্ছে সেটা দেখেন একটা এই উদাহরণটা আমি দেই, সেটা হচ্ছে যে একটা সময় কিন্তু দেখা যেত যে মানুষ এবং মানে বনের পশুরা একসময় ওই বনে গুহাতেই থাকতো, তাই না? সেই প্রাচীন আমলে। আজকে সেই আমরা মানুষ কিন্তু এখানে বসে কথা বলছি, বাট বনের পশু কিন্তু বনেই রয়ে গিয়েছে। কেন বলছি উদাহরণটা? একমাত্র মানুষই পারে তার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিজেকে আগিয়ে নিতে। আমি যদি স্ট্রিক্টলি রুলসটা মেনটেন করাতে চাই, এই মানুষ কিন্তু ঠিকই তার আরেকটা সেফেস্ট ওয়েটা খুঁজে নেবে। বাট আমি যদি তাকে মানে সুযোগ দেই, মানুষ কিন্তু যেনতনভাবে যাবে, যেনতন আচরণ করবে, এর মাঝে কিন্তু রিস্ক হয়ে মানে কিছু মানুষ মারা যাবে। শুধু আমি খোলা ট্রাকে আজকে মারা গিয়েছে বলে আমরা হয়তো বলছি, ট্রেনের ছাদে কি লোকজন যায় না ঈদের সময়? তাহলে কে যেতে দিচ্ছে? আমি ধরলাম যে ট্রাকে করে না হলে মাঝ রাস্তায় উঠে যাচ্ছে, ট্রেনে তো আর মাঝ রাস্তায় ওঠার সুযোগ নাই, নিশ্চয়ই স্টেশনে কেউ না কেউ তাকে উঠতে দিচ্ছে। মানে একটা কেস ধরে কিন্তু আরও অনেক কেস বলতে পারি, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ লাভবান হচ্ছে বলেই তো দিচ্ছে। তাহলে প্রশাসনের নজরদারিটা কোথায়? এখানে অথরিটিটা কোথায়? আমি মনে করি এই যে 15টা মানুষ মারা গিয়েছে, এর মৃত্যুর দায়টা কিন্তু আমাদের সবার, সরকারের, প্রশাসনের। কারণ হচ্ছে তাকে কে সুযোগ দিয়েছে এটা যাওয়ার? যেই চালক নিয়েছে, এরকম কি আজকেও তো খোলা ট্রাকে যাচ্ছে তো? তাহলে আমরা কি তাকে সর্বোচ্চ ফাইনটা করছি? যদি আমি অ্যাটলিস্ট ফাইনটাও সর্বোচ্চ করতে পারি, তাহলে তো ভয়টা দেখানো যায়। আরেকজন চালক চিন্তা করবে না এই মাত্র 2000 টাকা লাভের জন্য আমি ছাদে উঠাবো, আমি ধরা পড়লো তা আমার 30,000 টাকা ফাইন হয়ে যাবে, এটা দিতেই হবে। ভয়টা দেখাতে পারছি না আমরা। এই জায়গাতে আমি মনে করি আমাদের বড়টা দুর্বলতা। আইন আছে কিন্তু আইন প্রয়োগের ভয়টা নাই। আমি তো মনে করি সরকার একটা গুড এক্সাম্পল থাকা দরকার, মানে আছে, কিন্তু চাইলে এটা দেখে সাহস নিতে পারে সরকার। ফর ইনস্ট্যান্স, ঢাকাতে দেখেন যে পুরো বিশৃঙ্খল অবস্থা ছিল, ইন্টারসেকশনে কেউ আইন মানতো না। এখন দেখেন প্রযুক্তি কিন্তু একদিনে মানুষকে মানে তাকে আইনটা মানতে সে বাধ্য হচ্ছে। কেন? কারণ সে জানে তাকে কেউ দেখছে, ভয়টা চলে আসছে। আমি মনে করি ভয়টা আমরা দেখাতে পারছি না। আরেকটা উদাহরণ দিতে পারি, ভালো উদাহরণ, সেটা হচ্ছে বাংলাদেশের কিন্তু সব জায়গাতে কিন্তু ব্যাটারি রিক্সা ঢুকে গিয়েছে। প্রত্যেকটা জায়গায় আছে ব্যাটারি রিক্সা, কিন্তু একটা শহরে নাই, সেটা হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়াতে আপনি কোনো ব্যাটারি রিক্সা দেখবেন না। কারণ চট্টগ্রাম পুলিশ এবং হচ্ছে মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম মেয়র মানে প্রশাসন, তারা কিন্তু একটা জায়গায় স্ট্রিক্ট থেকেছে, তারা মেইন রোডে ব্যাটারি রিক্সা উঠতে দিবে না। ফলে এখন চট্টগ্রাম সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ব্যাটারি রিক্সা আছে, একমাত্র চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আজকে এই মুহূর্ত পর্যন্ত আপনি মেইন রোডে কোনো ব্যাটারি রিক্সা দেখবেন না। যারা মানে উঠে, তারা ভয়ে উঠে দ্রুত কোনোভাবে মানে পার পেয়ে চলে যায়, কারণ তারা বুঝেই নিয়েছে একবার পুলিশ ধরলে ভেঙে ফেলবে এটাকে।
এটা আর কোনো ছাড়াছাড়ি নাই। আমি তো মনে করি আমরা আসলে এই যোগাযোগ ব্যবস্থায় যে এত দুর্ঘটনা দেখছি, এত বিশৃঙ্খলা দেখছি, আমরা আসলে আইনটা প্রয়োগটা ঠিকভাবে ভয় দেখাতে পারছি না এবং সিস্টেমের অনেক ভুল ত্রুটি রয়ে গিয়েছে। এই কেসের ইনভেস্টিগেশনটা প্রপার হওয়া উচিত। কেন ঘটলো, এখানে ইঞ্জিনিয়ারিং কোনো ত্রুটি আছে কিনা রাস্তার, থাকতে পারে আমি সন্দেহ করছি। এবং দ্বিতীয় হচ্ছে ভেহিকেলের ওভারলোডিং ছিল কিনা, যদি ওভারলোডিং থেকে থাকে তাহলে মালিক কিনা জানে কিনা। অনেক সময় হতে পারে মালিক হয়তো জানে না, চালক কিন্তু ওভারলোড করে অতিরিক্ত লাভ করার জন্য হয়েছে, এটা হতে পারে। আমরা চাই না যে মানে অযথা কেউ হয়রানি হোক, কিন্তু যদি মালিকের একটা দায়বদ্ধতা থাকে, অনেক সময় মালিক বাধ্য করে ওভারলোডিং করতে, তাই না? সেক্ষেত্রে কিন্তু ওভারলোডিং হয়েছে কিনা সেটা দেখাটা খুব জরুরি। এবং ওভারলোডিং হলে এটা কিন্তু যমুনা সেতু পার হতো তো, তাই না? তাহলে ডেফিনেটলি এটা ধরা পড়ার কথা ছিল। তাহলে কোন মেকানিজমে সে পার হতো? ডেফিনেটলি এখানে কোনো মেকানিজমে আমার লুপহোল আছে কিনা, যে সে নিশ্চয়ই সাহসটা পেয়েছে যে না, সে যমুনা সেতুটা পার হয়ে যেতে পারবে যদি সে ওভারলোডে থাকে। তাহলে আমাদের সিস্টেমে কেউ তাকে কি সেতু পার করে দিচ্ছে কিনা, আমি ওভারলোডে থাকা অবস্থায়, এই ব্যাপারগুলোর মধ্যে ক্ষতি দেখা উচিত। আদারওয়াইজ দেখা যাবে যে আমি যদি শুধু যাত্রীকে দোষ দিই যে সে কেন উঠলো, মানুষ হচ্ছে অপরচুনিস্ট সবসময়, এটা প্রত্যেকে আমরাও আসলে মানে দেখা যাবে যে সুযোগ পেলে মানুষ ব্যবহার করবে। কিন্তু আমার দায়িত্ব, সরকারের দায়িত্ব হচ্ছে আমি তাকে সেফেস্ট যেটা, কারণ বাচ্চারা দেখা যাবে কার্টুন দেখতে পছন্দ করবে, চকলেট খেতে পছন্দ করবে, তাই বলি বাবা মা কি দিয়ে দেয়, তারা তো পছন্দ করবে বলেই তো সবারও করতে পারি না। আপনার রাস্তার কনস্ট্রাকশন চলছিল কিনা এই সংখ্যাটা অনেকটা সত্য হওয়ার সংখ্যা আছে কেন? কারণ আমি যারা ওন্ডেড হসপিটালে আছেন তাদের কয়েকজনের ইন্টারভিউ দেখছিলাম। একজন বলছিলেন যে সামনে কোনো ট্রাকের সাথে কিংবা অন্য কোনো যানবাহনের সাথে ক্র্যাশ হয়েছে কিনা, কিন্তু উনি বলেছেন যে সামনে কোনো বাহন ছিল না, এই ট্রাকটা হঠাৎ করে ব্রেক করেছে এবং ব্রেক করার 1-2 সেকেন্ডের মধ্যে উল্টে গেছে। এবং তারা সবাই ঘুমেছিলেন তখন, ফলে তারা সুস্পষ্টভাবে বোঝেননি কি ঘটনাটা হয়েছে। 2-2.5 ঘন্টা পর ফায়ার সার্ভিস গেছে সেখানে। এই কনস্ট্রাকশন মহাসড়কে তো অনেক জায়গাতেই চলে, আমরা জানি ওই জায়গায় 4 লেনের কাজ চলছে, এরপরে রংপুর হাইওয়ে পর্যন্ত নানান জায়গায় কাজ চলে। এই যে আইন তো আছে যে কোথাও কাজ চললে আন্ডার কনস্ট্রাকশনের সাইন দিয়ে রাখা, যানবাহনগুলোকে রেগুলেট করা, এইটা দেখবে কে? আচ্ছা, আপনার এই যে কথা আমি একটা ক্লু পেলাম, যারা ক্র্যাশ ইনভেস্টিগেশন করে তাদের জন্য হয়তো কাজে লাগতে পারে। সে হঠাৎ করে ব্রেক করছে, দেখেন হঠাৎ করে ব্রেক করার কারণ 2-3টা হতে পারে। এক হতে পারে চালক, ওই সময়টা দেখেন একটু ভোরবেলা, তাই না? হতে পারে চালকের চোখ লেগে যেতে পারে, কারণ সে ডেফিনেটলি ট্রাক চালক, যেহেতু সে হয়তো সারা রাত মানে কোনো একটা ট্রিপ হয়তো দিয়েছে ঢাকায় এসে, তারা রবিবার দুপুরে রওনা দিয়েছে। ও মাই গুডনেস, তাইলে দেখেন আপনার কন্টিনিউয়াস চট্টগ্রাম চালাচ্ছে থেকে, তাহলে দেখেন কত লম্বা একটা পথ। ডেফিনেটলি ঢাকায় সে দিনের বেলা ঢুকে নাই, ওয়েট করেছে, মানে চালকের বিশ্রাম ছিল না। এক সেটা হতে পারে সে ঘুম ওই সময়টার ঘুম ছিল, হয়তো হঠাৎ করে সে হয়তো ঘুমটা মানে চোখ লেগে আবার উঠেছে, ভয়ে ব্রেক করে দিতে পারে। 1-2 হতে পারে হয়তো কোনো স্লো মুভিং ভেহিকেল, মানে আচমকা ব্রেক করা মানে হচ্ছে হঠাৎ করে চালক কিছু দেখেছে বা কিছু একটা সিচুয়েশন সে ফেস করেছে যেটা ব্রেক করতে বাধ্য হয়েছে। হয় সে ঘুম থেকে উঠে সে ভয়ে মানে গাড়িটা থামাতে চেয়েছে, গাড়িটা এলোমেলো চলে যাচ্ছিল ঘুমের কারণে, অথবা হতে পারে সামনে হতে পারে যে ছোট ছোট নসিমন 3 হুইলার কোনোটা কিছু এসেছে, কারণ সবাই তো ঘুমেছিল, এত ভোরবেলা কেউ তো দেখেনি, সে তাকে ব্রেক করতে হয়েছে। অথবা ওই যে রোড কনস্ট্রাকশন, হঠাৎ করে সে সামনে হঠাৎ দেখেছে যে রাস্তা তো কাটা, তাকে সরতে হবে, ব্রেক করেছে। এবং যদি ওভারলোডে হয়ে যায়, দেখেন ব্রেক দেখেন মিলে যাচ্ছে কিন্তু চেইনগুলো, হঠাৎ করে কিছু একটা সিচুয়েশন ঘটেছে যেটা ইনভেস্টিগেশন করে বের করা দরকার, সিচুয়েশন কোনটা আমাকে সাডেন ব্রেক করতে ট্রিগার করেছে। দেন হচ্ছে যদি ওভারলোডিং থাকে, ডেফিনেটলি এই গাড়ি কিন্তু আর নিয়ন্ত্রণ রাখা যাবে না। এমনিতেই ট্রাকগুলো আপনি দেখবেন যখন চলে ওভারলোডে থাকলে কিন্তু সে এক গতিতে চলে, কারণ সে জানে সে সহজে ব্রেক করতে পারবে না, সে জানে যে একবার ব্রেক করলে সে কন্ট্রোল করতে পারবে না। দেখবেন ট্রাক কিন্তু যখন লোডেড থাকে তখন সে স্পিডও একই গতিতে চলতে থাকে, সে কিন্তু কারণ সে ভয়ে থাকে, একটু টেনশনে থাকে। তাহলে ডেফিনেটলি হতে পারে। এই কারণগুলো খুঁজে বের করা দরকার, এবং এই কারণগুলো খুঁজে বের করে শুধুমাত্র ওই একটা কেস না, রেপ্লিকেট করা দরকার যে আর কোথায় কোথায় আমার এরকম লুপ হোল রয়েছে। আমরা ওই যে ভালুকার দুর্ঘটনার কথাটা বলেছি না, ওখানে আমরা ভুল কি পেয়েছি জানেন, একটা ইম্পর্টেন্ট ভুল, যে তারা যে সেকশনটা কেটেছে 90 ডিগ্রিতে কেটেছে, প্রায় 8-10 ইঞ্চি করে 90 ডিগ্রি কেটেছে, অথচ কাটার নিয়মটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যাতে কোনো একটা চাকা ভুল করে এলো যেন সেই স্মুথলি নেমে আবার স্মুথলি উঠতে পারে। বাট যখনই আমি 90 ডিগ্রিতে কাটবো একটা থ্রাস্ট হবে, উল্টে পড়বে গাড়ি। এই জাতীয় কোনো বিষয় আছে কিনা, ওয়ার্ক জোন সেফটি যদি ওয়ার্ক জোনের জন্য হয়ে থাকে, ওয়ার্ক জোন সেফটি মেনটেন করা হয়েছে কিনা। রাতের বেলা তো নিশ্চয়ই ওই সময় তো কাজ চলছিল না, নিশ্চয়ই রাতের বেলা সকালে কাজ করে চলে গিয়েছে কেউ, তাহলে ওই জায়গাটা কর্ডন করে রাখার কথা ছিল, কর্ডন করেছে কিনা, যদি এই কাজটা ওই সময় যদি ওয়ার্ক জোন হয়ে থাকে, এই ব্যাপারগুলো ইনভেস্টিগেশন করে
শুধু চালক আর মালিক যাত্রী দোষ থাকলে হবে না। যদি এরকম কারণ থাকে, যে কাজ করেছে, যে কোম্পানি ওয়ার্কজন করছে তাদের দায় আছে এখানে। যদি মালিক এখানে তাকে ওভারলোডিং করতে বাধ্য করে তার দায় রয়েছে। চালক যদি যাত্রীদেরকে ওঠায় তাহলে তার দায় রয়েছে। সো আমাকে সিস্টেমের ভুলগুলা খুঁজে বের করতে হবে। এবং শুধু তাই না, যদি সে রোববারে উঠে থাকে, আজকে হচ্ছে সোমবার যাচ্ছে, তার মানে সে টানা 24 ঘন্টারও বেশি মানে চালাচ্ছে না। তাহলে প্রায় সেখানে প্রায় আমাদের তাহলে আমাদের তো 8 ঘন্টার পরে তো রেস্ট থাকা দরকার। তো এইটা কি আসলে মালিক মেনটেন করেছে কিনা, নাকি আসলে আমরা মানে এসে করে ডেফিনেটলি করে নেই, নাকি চালক চেঞ্জ হয়েছে কিনা, এই ব্যাপারগুলো আনা দরকার। এবং শুধু তাই না, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের যদি একটা কেসে যদি শাস্তি দেই, আমি বলবো এরকম ঘটনার জন্য অপেক্ষা করতে হবে। রেদার এটা একটা উদাহরণ, কেস স্টাডি, এটাকে আমাকে রেপ্লিকেট করতে হবে পুরো বাংলাদেশে। আমাকে তাহলে সিস্টেমের ভুলগুলো ধরে নিতে হবে একটাকে দিয়ে। আদারওয়াইজ দেখা যাবে আমরা অপেক্ষা করবো, আরেকটা ঘটবে, অন্য লোকেশনে ঘটবে, শিফট হবে শুধু, কিন্তু ইমপ্রুভমেন্টটা কোনোদিনও হবে না। আপনারা তো নিয়মিত গবেষণা করেন, আপনি যে ভালুকার অ্যাক্সিডেন্টটার কথা বলছিলেন, এবং এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনি যে কয়টা শঙ্কার কথা বললেন, যে কারণগুলো হতে পারে, সেইটা তো শুধু ধরেন এই অ্যাক্সিডেন্ট না, যত অ্যাক্সিডেন্ট হয় এই শুধু ঈদকে কেন্দ্র করে না, সারা বছরই, তাতে প্রত্যেকটাতেই কোনো না কোনো একটা রিজন এই রকম ভাবে থাকে। তার মানে তো এগুলো আমরা জানি, বছরের পর বছর ধরে এগুলো জানা, সমাধানটা হয় না কেন? আচ্ছা, সমাধানটা হয় কোনটায় হয় জানেন? হয় কোনটায়, যদি এভাবে বলি, যে সেটা হচ্ছে যদি কোনো প্রথিতযশা কেউ মারা যায়। ফর ইনস্ট্যান্স, আমরা কিন্তু একটা সময় আমরা অনেক প্রথিতযশার মানুষকে হারিয়েছি, এটা ঠিক, হ্যাঁ। তারা যদি হয়, তখন দেখা যায় এটা নিয়ে খুব একটা অ্যালার্ম হবে, আলোচনা হবে, পত্রিকায় হবে, অনেক সময় মিডিয়া ট্রায়ালও হয়ে যাবে, যেটা মানে হয়েছিল তারেক হয়ে মাসুদ যায়। মিশুক মনিরের এবং সময়। সেই লোকেশনটা কিন্তু পরে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ঠিকঠাক করা হয়েছে। এখন এই একই জায়গায় যদি কিছু গরিব মানুষ মারা যেত, তাই না, একদিন পত্রিকার একটা কোনায় হয়তো নিউজটা হতো, শেষ। তো আমি মনে করি যে আসলে কি হয় না কেন, যদি এভাবে বলি, দেখেন হয় না কারণ হচ্ছে যে যাদের উপর দায়িত্ব এটাকে করা, তারা কিন্তু আসলে খোলা ট্রাকে যায় না কোনোদিন। তারা হয়তো তাদের জন্য রাস্তাটা ফাঁকা থাকে, তাদের জন্য মানুষজন অপেক্ষা করে হয়তো ফুল নিয়ে, তাদের জন্য রাস্তাটা ক্লিয়ার থাকে, তাই না। তাদের চালকটা হচ্ছে সবচেয়ে সেরা চালক, তাদের গাড়িটা হচ্ছে সবচেয়ে নিরাপদ গাড়ি, তাই না। তারা যখন যাবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে আগে থেকে রাস্তার খানাখন্দ সব কিন্তু মসৃণ করে সাইন, মার্কিং, লাইটিং সব করে ফেলা হয়। ফলে দেখা যাচ্ছে এই মানে একটা জায়গায় কি সিস্টেমটাকে বুঝতে হলে না সিস্টেমের পার্ট হতে হয়। কিন্তু আমি সিস্টেমের পার্ট না, যারা কাজটা করবে তারা সিস্টেমের বাইরে থেকে দেখছে, বাট ভিতরে এসে আসলে রিয়েল সিনারিওটা কি এটা কিন্তু দেখা যায় না, ফলে বুঝে না। আমি উদাহরণটা এভাবে দেখেন, কোভিডের সময় আমরা কোভিডকে নিয়ন্ত্রণ করতে পেরেছি কেন জানেন? কারণ এটা বুঝতে পেরেছে যারা কর্তা ব্যক্তি, তারা বুঝতে পেরেছে যে যদি গরিব মানুষটার কোভিড হয়, তার থেকে কোনো না কোনোভাবে আমার গায়ে চলে আসতে পারে। ফলে সে আমাকে বাঁচানোর জন্য গরিব মানুষটাকে সেভ করেছে, যে না সবাইকে সেভ করি, তাহলে আমি হয়তো বাঁচবো, কারণ কোভিড তো সংক্রামক। এখন সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে এটা আসলে বুঝছে না যে আসলে এই যে এত মানুষ মারা গেল, এর আগে ভালুকার কথা বলেছি আমি, এর আগে এরকম অনেকগুলো দুর্ঘটনা, পীরগঞ্জে ঘটেছে দুর্ঘটনা। এর আগে দেখা যাচ্ছে যে আমরা একটা ক্র্যাশ ইনভেস্টিগেশন করেছিলাম আপনার সিলেটের একটা শেরপুর রোডে, দেখা যাচ্ছে যে আপনার তো এই যে উল্টে পড়ে যাওয়া। তো কথা হচ্ছে যে এগুলো তো আমরা বারবার বলছি, কিন্তু আসছে না কেন জানেন? কারণ এরা তো গরিব মানুষ, এরা তো আসলে এদের কথা ভুলে যাবে। এই 1 লাখ 2 লাখ টাকা হয়তো বা দিয়ে দিবে সরকার কিছুদিন পরে, অথচ যদি রোড সেফটিতে ইনভেস্ট করে সরকার, বরং ওইটা তার জন্য লাভ, বরং 1 লাখ 2 লাখ টাকা ইত্যাদি না দিয়ে আমি মনে করি আমরা করণীয়গুলো, ওই যে আপনি বললেন এগুলা কমন আমাদের। আমি তো মনে করি আমাদের হচ্ছে যে মানে দুর্বলতাগুলোই আসলে আমাদের স্ট্রং পয়েন্ট। একটু ভিন্নভাবে চিন্তা করলো, দুর্বলতাগুলোই আমাদের স্ট্রং পয়েন্ট। কেন? কারণ আমার রাস্তা কম, তার মানে ইনভেস্ট করলে অল্প ইনভেস্টে আমার সেভ করা যাবে। আমার তো দেশের বাইরের মতো শত হাজার কিলোমিটার রাস্তা না, আমার রাস্তা কম। ঢাকা থেকে প্রবেশ মুখ মাত্র কয়টা? 3-4টা। তাহলে আমি 3-4টা যদি মনিটর করি, আমার কিন্তু মোটামুটি আমি বলতে পারি 50-60% আমি সেফ। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 1000 কিলোমিটার। তাহলে দেখেন আমার উইক পয়েন্টটাই কিন্তু আমি চাইলে স্ট্রং পয়েন্টে কনভার্ট করতে পারি। 1 2 আমার ভেহিকেল, আমি জানি আমার চালক, আমরা বলছি কয়টা, অল্প কয়টা, মানে ভারী যানবাহনের চালক তো অল্প, তাহলে আমি কয়টা, আমার তো হচ্ছে তারা যাচ্ছে এবং অনেক মানুষ, তাই না। দেখা যায় অনেক, এমন তো না যে আমাদের প্রত্যন্ত অঞ্চল দিয়ে, দেশের বাইরে অনেক রাস্তা আছে যেখানে মাইলের পর মাইল আপনি কোনো মানুষ দেখবেন না, অথচ এখানে কিন্তু আমার মানে প্রতিনিয়তই প্রতি বর্গ কিলোমিটারে আমার হাজার হাজার মানুষ। তাহলে আমি তো তার মানে মনিটরটা আমার খুব
খুব সহজে করা যায়, তাই না? পাশাপাশি হচ্ছে যে আমি যদি একটু একটু চেক করি, চেক অ্যান্ড ব্যালেন্স করি, একটু যদি আমি দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ভুলগুলো ঠিক করতে পারি, আমার গাড়ি কিন্তু এমনিতেই আমার হচ্ছে যে কম, আমি যদি ভালো ভালো কিছু গাড়ি নিয়ে আসতে পারি, আমার তো বেশি গাড়ি লাগবে না, ফলে সম্ভব। আরেকটা বড় ভুল আমার কাছে মনে হয় যেটা হয় আমরা করি, আমরা হচ্ছে যে আমরা শুধুমাত্র আমরা চিন্তা করি রোড নিয়ে, যত ইমপ্রুভমেন্ট আমাদের, যত মানে ট্রান্সপোর্টের হাব সব হচ্ছে রোড কেন্দ্রিক, রেদার রেল এবং ওয়াটারওয়ে যে সম্ভাবনা এটাকে আমরা আসলে দেখছি না। রেলটাকে যদি ছড়িয়ে দিতে পারি, রেল তুলনামূলক নিরাপদ এবং ভালো ওয়েদারের সেফেস্ট হচ্ছে আমার নৌ পরিবহন ব্যবস্থা। অথচ আমরা করি কি, একটা ব্রিজ করলে নৌ পরিবহন ব্যবস্থাটা একেবারে আমরা মানে সেই নৌ পরিবহন ব্যবস্থা ভেঙে যাচ্ছে, অথচ হওয়ার কথা ছিল একটা পরিপূরক। মানে আমরা মোডাল শিফট করব, মোডাল শেয়ার করব, তাই না? মাল্টি মোডাল হব, সেই জায়গাতে আমরা এক মোডে যাচ্ছি, রোড। আমি মনে করি রেলের উপর যদি আমরা রেলটাকে যদি বিস্তার করতে পারি, রেলকে দেখেন অনেক মানুষ নিতে পারবো, নিরাপদে নিতে পারবো। আমরা যদি আমাদের নৌ পরিবহন ব্যবস্থাকে ভালো করি, আমরা কিন্তু অনেক মানুষকে অনেক নিরাপদ নিতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে আমরা তথাকথিত অনেক ক্ষেত্রে বিজনেসের আশায়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে রেলের উন্নয়ন চায় না, কারণ রেলের উন্নয়ন হলে কিন্তু দেখা যাবে পরিবহন বিজনেসের একটা ঘাটতি হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন, ঢাকা থেকে যখন কক্সবাজারের ট্রেন হলো, ডেফিনেটলি এখানে বাস কোম্পানি লস হয়েছে। তো তারা কি চাবে যে এরকম আসলে সব জায়গায় আপনার ট্রেন চলে যাক? আবার বাস যারা পরিবহন ব্যবসার সাথে জড়িত, তারা অনেকেই আবার প্রভাবের সাথেও জড়িত কোনো না কোনোভাবে। অনেকেই দেখা যাবে যে হয়তো নীতি নির্ধারকে খুঁজলে পাওয়া যাবে যে নিজের পরিবহন বিজনেস রয়েছে, যেটা আগেও হয়েছে, এখনও হচ্ছে। সেই জায়গা থেকে আসলে আমরা যদি এই মাল্টিমোডাল সিস্টেম, ট্রেনকে, ওয়াটারওয়েকে যদি আমরা কানেক্টিভিটি করতে না পারি, তাহলে দেখা যাবে যে কি চাপটা বাড়বে। এভাবে দেখেন, আমি মনে করি যে এটা মন্ত্রীরা ছুটছেন বিভিন্ন লোকেশনে যাচ্ছেন, তারা যাচ্ছেন, কষ্ট করছেন। এই যে পরিশ্রমটা, শারীরিক পরিশ্রমটা কিন্তু আমরা এর আগে থেকে দেখেছি, এবং এতে কোনো কাজ হয় না, এটা আগেই প্রমাণিত। এখন আমরা কি এটা কন্টিনিউ করব, নাকি রেদার আমরা সিস্টেমটাকে সাজাবো? আমি তো আবারও বলছি, উদাহরণটা আপনি ঢাকার কয়টা রাস্তাকে কি সিস্টেমে ফেলে কি সমাধান করে ফেলতে পেরেছেন না? পেরেছেন তো। তাহলে সেই জায়গা থেকে আমি যদি প্রযুক্তির সহায়তা নিই এবং সিস্টেম ঠিক করি, সিস্টেম ঠিক করা কীরকম? আমার যদি এই যে আমার যে কোনো টার্মিনাল আপনি যান, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, তাই না? আপনি দেখেন বাস টার্মিনালে গেলে 1000টা কাউন্টার, তাই না? বাসের কাউন্টার 1000টা বাস। আপনি সদরঘাটে যান, 100টা মানে ভেসেল, লঞ্চ দাঁড়ায় আছে, আপনি 100টা মালিক। এইভাবে করে আপনি কখন অ্যাড্রেস করবেন কাকে? রেদার যদি এখানে আপনার একটা বা দুইটা কোম্পানি থাকতো, তারা কিন্তু তখন শিডিউল করে চালাতো, তাই না? দেখা যাচ্ছে আপনি সবাইকে নিয়ে একটা কোম্পানিতে আসেন, দুইটা কোম্পানিতে আসেন, রুটটা ভাগ করে দেন, তাহলে প্রতিযোগিতা থাকবে না, 100টা কাউন্টারে থাকবে না। আপনি গায়ে গতরে পরিশ্রম করে 100টা কাউন্টারে যাওয়ার চাইতে আপনি যদি 5টা কাউন্টারে গিয়েই যদি পুরো নেটওয়ার্কটাকে আপনি সেভ করতে পারেন, মনিটর করতে পারেন, সেটা কি লাভজনক না? এটা মনে করি স্ট্র্যাটেজিক্যালি আমাদের এই পলিসিগত ব্যাপারগুলোকে খেয়াল রাখা দরকার। আপনি যে মাল্টি মডেলের কথা বলছিলেন, আমার মনে আছে ঢাকায় একসময় ওয়াটার ট্যাক্সি চলতো গাবতলী থেকে বাবুবাজার পর্যন্ত, বাদামতলী ঘাট পর্যন্ত, 1 ঘন্টা 10 মিনিটে চলে যাওয়া যেত উইদাউট এনি যানজট। কিন্তু সেইটা জনপ্রিয় হতে শুরু করেছিল সেই সময়ের বাস মালিকরা, এবং তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী এটাতে বন্ধ করার জন্য কি পরিমাণ উদ্গ্রীব ছিল সেইটা একটা রিপোর্ট করতে গিয়ে দেখেছিলাম। এই মাল্টিমডাল প্রসঙ্গে একবার আসবো। আপনি মাঝখানে একটু বলেছিলেন যে রাস্তায় কোনো ইঞ্জিনিয়ারিং ভুল হয় কিনা সেইটা একটু দেখা দরকার, কিংবা স্ট্র্যাটেজিক্যাল জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আমার মনে আছে প্রফেসর শামসুল হক বুয়েটের, তিনি একবার বলেছিলেন যে রোগ যদি মস্তিষ্কে হয়, মস্তিষ্কের ডাক্তারকেই সেই বোর্ডে রাখতে হবে ট্রিটমেন্টের জন্য, লিভারের ডাক্তারকে না। আমাদের দেশের এই রাস্তাঘাট নিয়ে, কিংবা যখন এই ট্রাফিক ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো নিয়ে যখন সরকার সিদ্ধান্ত নেয়, সেইখানে কি অ্যাকচুয়াল এক্সপার্টরা থাকেন খুব একটা, কিংবা শেষ বিকেলে যখন সিদ্ধান্তটা নেওয়া হয়, তখন কি নীতি নির্ধারণে তারা সেই এক্সপার্টদের মন্তব্যটা প্রাধান্য পায়, নাকি এখানেও একটা আমলাতন্ত্রের বড় প্রভাব কাজ করে? দেখেন, দেখা যায় কোনো একটা প্রকল্প যখন পাস হয়, তখন দেখেন সবাই তো থাকে যে দেখা যাচ্ছে হয়তো বা ধরেন রোডস অ্যান্ড হাইওয়েজ একটা প্রকল্প তারা তৈরি করলো, রোড ইমপ্রুভমেন্ট প্রকল্প, তারা এটা যখন পাস হবে তখন কিন্তু এটা মানে বাজেটটাকে কমায়, তাই না?
কমানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন পরিকল্পনা মন্ত্রণালয় বা মন্ত্রণালয়গুলোতে যায়, তারা প্রথমে কমানোর ক্ষেত্রে যেটা কেটে দেয় সেটা হচ্ছে রোড, যেটা কাটে ইউজুয়ালি সাইন মার্কিং এই জায়গাগুলো কেটে দেয় তারা, এবং এটা কিন্তু রোড সেফটির সাথে সরাসরি সম্পর্কিত। এখন দেখা যাচ্ছে আমাদের একটা রাস্তা তৈরি করার পরে রাস্তাটা নিরাপদ কিনা সেটাকে কিন্তু আবার চেক করতে হয়। এটাকে বলা হয় রোড সেফটি ইন্সপেকশন আর অথবা রোড সেফটি অডিট। বাট এই কনসেপ্টটাই আমাদের এখনো গ্রো করে নাই। একেবারেই কারণে বলবো না, সেটা হচ্ছে রিসেন্টলি কিছু কিছু প্রকল্পে দেখা যাচ্ছে ইন্সপেকশন বা অডিটের গুরুত্বটা দিচ্ছে, বাট আমাদের কিন্তু এটা জাস্ট মানে টেম্পোরারি বেসিসে হয়তো করছে। বাট প্রত্যেকটা রাস্তার আমাদের অ্যাসেসমেন্টটা প্রয়োজন, যে আমার ইঞ্জিনিয়ারিং কোনো ভুল আছে কি না, রোড সেফটি অডিট ছাড়া, রোড সেফটি ইন্সপেকশন ছাড়া যাতে কোনো রাস্তা আমার অপারেশনাল না থাকে, এটাকে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক ভুল আমরা সেখানে বের করতে পারবো। একটু খেয়াল করে দেখেন, একটা সময় কিন্তু আমাদের ওই সার্ভিস লেন যেখানে স্লো মুভিং ভেহিকেলগুলো যেখানে চলবে সব রাস্তায় ছিল না, বাট এখন কিন্তু নিয়ম করেছে, এটা নিয়মে নিয়ে এসেছে যে আপনার কোনো মহাসড়ক সার্ভিস লেন ছাড়া হবে না। মানে তাহলে যখন নিয়মে চলে আসছে, এখন কিন্তু আপনি দেখেন এই যে রিসেন্টলি যে রাস্তাগুলো হয়েছে ঢাকা থেকে রংপুরের ডিস্টেন্স মাত্র 6 ঘন্টা 7 ঘন্টায় যাওয়া যাচ্ছে, কেন? কোনো স্লো মুভিং ভেহিকেল নাই, সার্ভিস তো দিয়ে চলে যাচ্ছে। তার মানে যদি আমরা রুলসকে রিয়েলি মিন করি তাহলে কিন্তু দেখা যাবে আমরা সম্ভব। রোড সেফটি কোনো মেজর ইস্যু না। হ্যাঁ, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে করণীয়গুলো কি, এগুলার জন্য দেখা যায় অনেক সময় সিদ্ধান্তগুলো আসে, এটা হচ্ছে যে মানে লাইক কর্তৃপক্ষ চাচ্ছে তাই সেভাবে সিদ্ধান্তটা আসে, বাট এটা রিয়েলি এটা আমার প্রয়োজন কিনা এখন, বা এটা আমাকে মানে এটা সাস্টেনেবল কিনা, এই জায়গাটা অনেক সময় আমরা দেখি না। অনেক সময় দেখা যাচ্ছে চাচ্ছেন, কোনো একজন চাচ্ছেন মানে যে এটা পপুলিস্ট করতে। সিদ্ধান্ত আর কি। কাইন্ড অফ ওরকম যে এটা চাচ্ছেন তাই করে ফেলতে হবে। আমি মনে করি সেই জায়গা থেকে আমাদের অন্ততপক্ষে রোড সেফটি ইন্সপেকশন বা অডিটটা যদি আমরা প্রত্যেকটা রাস্তায় করাই, অ্যাসেসমেন্ট করাই, এটা ইন্টারন্যাশনালি কিন্তু এটা একেবারে স্বীকৃত। এবং দেখা যাচ্ছে আইরাপ ইন্টারন্যাশনাল রোডস অ্যাসেসমেন্ট প্রোগ্রাম একটা রয়েছে যেখানে তারা স্টার রেটিং করে। তারা দেখা যাচ্ছে যে এইরকম রেটিংগুলো আমাদের করা উচিত, আদারওয়াইজ দেখা যাবে ইঞ্জিনিয়ারিং ভুলগুলো কিন্তু আসবে না। কারণ সড়ক দুর্ঘটনার সাথে কিন্তু একটা বড় কারণ হচ্ছে আমাদের মানে নির্মাণজনিত অনেক ত্রুটি থাকে। তারপর হচ্ছে আমাদের সাইন মার্কিংগত মানে আমি নির্দেশনাটা, রাস্তার ভাষাটা আমি দিতে পারি না। পাশাপাশি ল্যান্ড ইউজ একটা ইম্পর্ট্যান্ট। আমি রাস্তা তৈরি করে দিয়ে যাচ্ছি, আরেকজন এসে কিন্তু ওই রাস্তা বানানোর খবর পেলেই সে এখানে বাড়িঘর বানানো শুরু করে দেয়, তাই না? শুধু তাই না, কারণ দেখা যাচ্ছে যে অ্যাকোয়ার করলেই দাম বেশি পাবে। একটা তো অ্যাকুয়ার করলে, আরটা হচ্ছে রাস্তা সেটা তো সেইটার জন্য তো করেই। আর দ্বিতীয়টা হচ্ছে যে এরপর রাস্তা হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে যে রাস্তার পাশে স্কুল কলেজ হাট বা ল্যান্ড ইউজটার নাই। আমি মনে করি আমাদের ল্যান্ড ইউজ প্ল্যানিংটা খুব দরকার, যে আমার মহাসড়ক বরাবর আমার ডেভেলপমেন্টটা কী হবে। বাইরের দেশে আপনি মহাসড়ক বরাবর একেবারে ডেডিকেটেডলি আপনি দেখবেন যে ব্যারিয়ার, মানে আপনার আশেপাশে আপনি লোকালয় দেখবেন না নির্দিষ্ট জায়গায় যাওয়া ছাড়া। তো সেই জায়গাতে আমি বলবো আমাদের কিন্তু এই ল্যান্ড ইউজ প্ল্যানিংটা আমাদের রাখা দরকার। আদারওয়াইজ দেখা যাবে যে মহাসড়কের উপর গরুরহাট চলে আসবে, মহাসড়কের উপর স্কুল চলে আসবে, মহাসড়ক সব আসবে, আর আমি বলবো যে গরুরহাট সরাইতে, মানে আমি আগে সমস্যা আসার পরিবেশ দিব, তারপর আমি দৌড়াবো সমস্যার সমাধানের ক্ষেত্রে। অথচ কিন্তু চাইলে আমি যদি পরিকল্পনাতেই আমি যদি এগুলো রাখি, মানুষ কিন্তু সুযোগটা তো আর পাচ্ছে না। আপনি যে গতির কথা বলছিলেন, স্লো মুভিং ভেহিকেলের কথা, ঢাকায় ধরেন মানে নসিমন করিমন মহাসড়কে এই সমস্যাটা তো আছেই, কিন্তু ঢাকায় একটা সবচেয়ে বড় নগরবাসীর কাছে যন্ত্রণার নাম হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা, যেটাকে অনেকে স্যাটায়ার করে বাংলার টেসলা বলেন। এবং এইটার যে বডি স্ট্রাকচার এবং তার গতি, এই দুইটার মধ্যে সামঞ্জস্য নাই, এইরকম একটা মত আছে। এবং এটার সাথে অন্যান্য যানবাহনের গতির সামঞ্জস্যতা, এইটা কি এমন মাত্রায় বাড়লো যে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না? কারণ আমার যতদূর মনে পড়ে, গত আওয়ামী লীগ সরকারের সময় একবার সড়ক পরিবহন মন্ত্রী বলেছিলেন যে ব্যাটারি চালিত রিক্সা আর চলবে না ঢাকা শহরে, কিন্তু তারপরে তৎকালীন প্রধানমন্ত্রী আবার সেই ব্যাটারি চালিত রিক্সা চলার সুযোগ দিয়েছিলেন। এখন যে অবস্থায় আছে ব্যাটারি চালিত রিক্সা যারা চালান তাদেরকে আমরা রাস্তায় আন্দোলন পর্যন্ত করতে দেখেছি। এই অবস্থা থেকে কি আসলে এটা চেঞ্জ করা সম্ভব? মানে যে পরিমাণ মানুষ ইতিমধ্যে এটার সাথে ইনভলভ হয়ে গেছে। আমি মনে করি যোগাযোগ ব্যবস্থা ঢাকার বিশেষজ্ঞ বা পুরো বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে গত 3-4 বছরে, গত বা 2-3 বছর যদি আমি স্পষ্ট করে বলি। কারণ ওই সময় ব্যাটারি রিক্সা যেই হারে বেড়েছে, মানে একটা সময় ছিল মানুষ ভয়ে ভয়ে বের করতো, কিন্তু গত 3-4 বছর আমি বলবো যে এটাকে
গণহারে চলে আসছে এবং কোনো রেগুলেশন নেই। একটা রঙের মানে কত ভেরিয়েন্ট যে বের করেছে এটার, এবং এটার জন্যে দেখা যাচ্ছে যে আমার রাস্তায় আপনি আর অন্য কোনো ট্রাফিক রুলস কিন্তু আপনি আনতে পারবেন না। ফর ইনস্ট্যান্স আপনি যেখানে এআই বসাচ্ছেন সেখানে আমি ধরছি কাকে, যার হচ্ছে ট্যাক্স আছে, যার হচ্ছে যে কাগজপত্র আছে তাকে ডিটেক্ট করা মানে যে ট্রেসেবল, আর যে ট্যাক্স দিচ্ছে, হ্যাঁ সে হয়তো ট্যাক্স দিচ্ছে এবং তাই আইন ভঙ্গ করছে, সে ফাইন করছে, ওকে এটা ফেয়ার। কিন্তু যাকে ট্রেস করা যাচ্ছে না, কোনো ট্যাক্সও দিচ্ছে না, সে দেখা যাচ্ছে ওই ব্যাটারি রিক্সা চালিয়ে সে ভঙ্গ করে চলে যাচ্ছে। এটা কিন্তু একটা প্রশ্ন তৈরি করে, একটা বৈষম্য তৈরি করে। তো এই জায়গা থেকে ব্যাটারি রিক্সা কি সমাধান করা যাবে না? আমি মনে করি যে জায়গায় গিয়েছে এটা খুবই ডিফিকাল্ট। আমি মনে করি সেই জায়গা থেকে আমাদের করণীয়গুলো হতে পারে সেটা হচ্ছে এই ডিস্টেন্সে কারা যায়। ইউজুয়ালি দেখা যাচ্ছে যে 5 থেকে 10 কিলোমিটার ডিস্টেন্সের লোকরা যায়। আমাদেরকে এটার বিকল্প আমাদের সুযোগ দিতে হবে। ফর ইনস্ট্যান্স আমরা যদি একটু যারা সাস্টেনেবলি এই ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপ করতে পেরেছে তারা গুরুত্ব দিয়েছে আপনার গণপরিবহনকে, গুরুত্ব দিয়েছে অ্যাক্টিভ মোড, বাইসাইকেল এবং পথচারীকে। দেখেন ঢাকা শহরে যেই রাস্তাগুলোতে বাস চলে সেখানে অন্তত 3 লেন 6 লেন তো আছে, তাই না? আমি যদি মাঝের অন্তত 2টা লেন দুই পাশে আমি বাসের জন্য ডেডিকেটেড দিয়ে দিই, শুধু বাস চলবে আর কেউ ঢুকতে পারবে না, তাহলে দেখা যাবে যে এখানে বড় বড় ইনভেস্টাররা যারা ঢাকার বাইরে কোটি টাকা দামে বাস চালাচ্ছে তারা কিন্তু এখানে পরিবেশ পেলে ইনভেস্ট করবে। 1 2 হচ্ছে পাশের আমি অন্তত যদি একটা যখন হকাররা দখল করে আছে যে জায়গাটা এখন আমার পার্কিং করে আছে, এই জায়গাটা আমি ডেডিকেটলি আমি বাইসাইকেল লেন করে দেন, যেন বাইসাইকেল চলবে। ঢাকার মানুষ কিন্তু অনেকের বাইসাইকেল আছে কিন্তু তারা এটাকে চালায় না, শুধু রিক্রিয়েশন ট্রিপ দেয় ছোটোখাটো অফিস পরে, বাট তারা কিন্তু এই 5-10 কিলোমিটার জন্য ব্যাটারি রিক্সা উঠছে। কিন্তু যদি বাইসাইকেল ফ্রেন্ডলি একটা শহর আপনি করেন দেখবেন যে তারা শর্ট ডিস্টেন্স বাইসাইকেল চলে যাচ্ছে, ফলে আমার ব্যাটারি রিক্সার প্রয়োজনটা আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু। এবং থার্ড হচ্ছে আমাদেরকে অবশ্যই, আমি তো সিস্টেমটা ডেভেলপ পাশাপাশি ডেফিনেটলি আমাকে একটা এখানে ভয় দেখাতে হবে এবং যে ব্যাটারি রিক্সাতে আমার মাইনর রোডে নিয়ে যাইতে হবে। অলরেডি আমাদেরটা, আমি আবারও বলছি, ভালো এক্সাম্পল আছে টিল নাও চট্টগ্রাম মেট্রোপলিটনে আমি কোনো ব্যাটারি রিক্সা নাই, কারণ তারা সেই ভয়টা দেখাতে পেরেছে, তারা সেই নজরদারিটা করছে। এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রামের যে প্রশাসন, সিটি কর্পোরেশন, তারা এটাকে স্ট্রিক্ট। তো এইটা কিন্তু আমি মনে করি আমরা কেন ঢাকায় পারছি না বা কেন অন্য শহরে পারবো না, এটাকে আমাদের বোঝা উচিত। আমি মনে করি বিকল্প মোডগুলো যদি আমরা ধাপে ধাপে দেই, আমরা যেখানে স্টেশন দেখা যাবে যে যেখান থেকে এটা চার্জ দিচ্ছে সেই স্টেশনগুলোকে বন্ধ করা দরকার। কারণ ব্যাটারি রিক্সা হয়তো 1000 একটা এলাকায়, কিন্তু 1000টা রিক্সা কিন্তু 4-5টা গ্যারেজে গিয়ে চার্জ দিচ্ছে এবং ম্যাক্সিমাম হচ্ছে অবৈধ। আমি অবৈধ লাইনগুলো যদি খুলতে পারি, বন্ধ করতে পারি, তাহলে দেখা যাবে যে চার্জ না হলে তো চলতে পারছে না। এবং এই ব্যাটারি রিক্সার যেখানে ওয়ার্কশপ তৈরি করা হচ্ছে সেখানে আমাদের যদি এটা বন্ধ করতে পারি, দেখা যায় সোর্সে বন্ধ করব এবং রাস্তায় আমি স্ট্র্যাটেজিক্যালি বন্ধ করব, গণপরিবহন ফ্রেন্ডলি শহর করব, পথচারী বান্ধব শহর করব, তারপর হচ্ছে যে বাইসাইকেল ফ্রেন্ডলি শহর করব। প্রয়োজনীয়তা যখন কমে যাবে অটোমেটিক দেখা যাবে যে তারা দেখবে যে এটা ইনভেস্ট করে আর লাভ হচ্ছে না। আদারওয়াইজ এখন যে পরিবেশ দেখা যাবে যে এখানে দেখা যাচ্ছে আমি এখন দেখা যাচ্ছে ব্যাংকে টাকা রাখার চাইতে এখন ব্যাটারি রিক্সা কিনে এই বিজনেস করে ফেলছি। তো এই জায়গাতে তো আমি মনে করি যে এটা কোনো ভালো সাইন না। আপনি যতই এখন আমি মেট্রো বলি আর ওই যে কি জানি বলে লাইক যদি আমি LRT কথা বলি, কোনো কিছু কাজে আসবে না, কারণ দিন শেষে রাস্তায় নামলে তো আমি যানজটে বসে আছি। আপনি বললেন যে একটা লেন ডেডিকেটেড করে দেওয়ার জন্য, ঢাকায় রাস্তার যে প্রশস্ততা, আর ঢাকায় ধরেন শুধু নর্থ সাউথে 3টা রোড, আমার ইস্ট ওয়েস্টে সেই রকম চড়ার রাস্তাই নাই, এইটা কি সম্ভব? মানে দেখেন, অবশ্যই সম্ভব। যেই রাস্তায় বাস চলে সেখানে অন্তত পক্ষে 3 লেন 6 লেনের রাস্তা আছে, তাই না? মাঝের 2টো লেন আমি মাঝে একটু জায়গা রাখবো প্যাসেঞ্জার লোডিং আনলোডিংয়ের জন্য, ইন্টারন্যাশনাল বাস স্টপেজ ছাড়া বাকিটুকু আমি ডেডিকেটেড থাকবে শুধু বাসের জন্য, শুধু বাস চলবে এখানে। বাসের সাইজ অনুযায়ী আমি স্পেসটা রাখবো, যতটুকু প্রয়োজন বাস যাবে। ফলে বাকি তাহলে 2 লেন থেকে যায়, দুই পাশে 2 লেন। এই 2 লেনের কথা আপনি আপাতত ভুলে যান, যে এই 2 লেন যা খুশি তা হোক, এই 2 লেনে যানজট হবে, এই 2 লেনে ছোটো গাড়ি থাকবে, এই 2 লেনে ব্যাটারি রিক্সা থাকবে, এই 2 লেনে দেখবেন কনস্ট্রাকশন থাকবে, সবই থাকবে। দেখবেন যে মানুষ তখন চিন্তা করে, যখন বাস আগে চলে যাচ্ছে, প্রথম কথা হচ্ছে যখন ডেডিকেটেড পরিবেশ পাবে ইনভেস্টার ইনভেস্ট করবে, ভালো বাস না পাবে। আর আমি যখন দেখবো যে আমি পাশের লেনে থাকলে ব্যাটারি রিক্সা, প্রাইভেট কার, যেটাতেই থাকি না কেন, আমি যানজটে বসে আছি, রেদার আমার সামনে দিয়ে হুসহাস করে চলে যাচ্ছে, বাস চলে যাচ্ছে, ইন্টারসেকশন ফার্স্ট প্রায়োরিটি তাদের, আমি কিন্তু শিফট করবো বাসে।
শিফট বাসে একটা মোডাল শিফট হবে। দ্বিতীয়টা হচ্ছে যখন আমি বাকি 2টা লেনে এটাকে করব, আপনি দেখবেন 2 লেনে যে পার্কিং এখন যেটা আছে সেটাও থাকবে না, কারণ যখন আমি ন্যারো করে দিব রাস্তাটা এবং পথচারীদের জন্য জায়গা করব, সাইকেলের জায়গা রাখবো, অটোমেটিক কিন্তু দেখা যাবে আমার এই অবৈধ পার্কিং মানে রাস্তার উপরে যে ওই হকার তারাও কিন্তু দেখা যাবে বসার জায়গাটা পাবে না। আলটিমেটলি কিন্তু আমাদেরকে অসম্ভব না, দরকার হচ্ছে যে আমি চাই যে আমি এটা করব, আমি বাসকে গণপরিবহনকে আমি প্রায়োরিটি দিব, এটা একটা উপায়। আপনি চাইলে আরও উপায় বের করতে পারেন, তাইলে কিন্তু প্রায়োরিটি হবে গণপরিবহন, প্রায়োরিটি হবে বাইসাইকেল, প্রায়োরিটি হবে হাঁটা। উল্টা আমরা দেখা যাচ্ছে যে গণপরিবহনের সংখ্যা দিন দিন কমছে, ছোট গাড়ির সংখ্যা বাড়ছে এবং হচ্ছে হকাররা তো মানে উচ্ছেদ করতে গিয়ে এখন অনেকটা মনে হয় পার্মানেন্টলি করে ফেলছি আমরা, আমি জানি না এটা কি হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে এটা একটা মানে পথচারীদের জায়গাটাও এখন আর নাই। রেদার আমরা যদি ফুটপাথটাকে আরও প্রশস্ত করতে পারি, দেখা যাবে যে আজকাল কিন্তু আপনি দেখবেন কনসেপ্টটা হচ্ছে রাস্তা যদি ন্যারো হয়, কিছু ন্যারো করা হয়, দেখা যাচ্ছে যে আমার স্মুথনেসটা বাড়ে। কেন বাড়ে? যদি কারণ দেখা যাচ্ছে আপনার এই যে এখন আমাদের যেই একটা লেন 2টা লেন রাস্তার পাশে কিন্তু মানে ব্যবহার হচ্ছে না। এই জায়গাটা আমি যদি একটু পথচারীদের জন্য, কিছু সাইক্লিস্টদের জন্য রাখি, বাকি 2 লেন আমি বা 1 লেন আমি রাখবো আপনার হচ্ছে গণপরিবহন এবং অন্য প্রাইভেট কারের জন্য, দেখা যাবে আমার ওই মানুষজন আর তখন আটকে রাখতে পারবে। আপনি খেয়াল করে দেখবেন একটা ছোট গলি রাস্তা মানুষ গাড়ি পার্কিং করে না, কেন করে না? কারণ পেছন থেকে যানজট লেগে যায়, কিন্তু একটু জায়গা পেলে সে গাড়িটা পার্ক করে রাখবে। কনসেপ্টটা কিন্তু সেরকমই, ঠিক আছে? তো এই জায়গাতে আমি মনে করি আমাদেরকে গণপরিবহনকে প্রায়োরিটি দিতে হবে, বাইসাইকেলকে প্রায়োরিটি দিতে হবে, হাঁটার জায়গাটাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে দেখা যায় আমাদের ব্যাটারি রিক্সার যে প্রয়োজনীয়তা এটা অনেকটু কমে যাবে। পাশাপাশি আমি তো বললাম সোর্সে বন্ধ করতে হবে, যেখানে চার্জ হচ্ছে, যেখানে হচ্ছে আপনার তৈরি করছে, যেখানে ব্যাটারি আমদানি হচ্ছে, এই জায়গাতে আমরা কন্ট্রোল করতে পারি। আস্তে আস্তে কিন্তু গ্র্যাজুয়ালি এটা কমানো সম্ভব। আমরা আবার একটু সড়ক দুর্ঘটনার ঈদের প্রসঙ্গে ফিরি। আপনি বলছিলেন যে পরিমাণ মানুষ মাইগ্রেশন হয় ঢাকা থেকে, আমি একটা ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের হিসাব পড়ছিলাম যে 1 কোটির মতো মানুষ ঢাকা ছাড়েন এবং 30 লাখের মতো মানুষ ঢাকায় প্রবেশ করেন এই ঈদ মৌসুমে নানান কাজে। এই যে 70-80 লাখ মানুষের একটা মাইগ্রেশন, এইটা এই কয়েকদিনের মধ্যে অল্প সময়ে অ্যাবজর্ভ করার ক্যাপাসিটি আমার মহাসড়কের কিংবা সড়কের নাই। আবার শুধু ঈদের এই কয়দিনের জন্য এই ক্যাপাসিটি তৈরি করতে যে ইনভেস্টমেন্ট করা দরকার সেইটাও ফিজিবল না। তাহলে সমাধানটা কই? একটু যদি লং টার্মে বলি, দেখেন মানুষ ঢাকামুখী হয় মূলত আমার কাছে মানে 2টো কারণ, একটা হচ্ছে শিক্ষা এবং চিকিৎসা। দেখেন এই দুটোকে যদি আমরা মোটামুটি পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, অনেকে আছে কি সে হয়তো মানে থাকে চাকরি করে ঢাকার বাইরে, পরিবার রাখে ঢাকায়, কারণ তার বাচ্চা স্কুলটা এখানে ভালো অথবা চিকিৎসাটা ভালো, তাই না? আপনি শিক্ষা চিকিৎসা অ্যাটলিস্ট পুরো বাংলাদেশে স্ট্যান্ডার্ড করেন, সব জায়গায় একই রকম, দেখা যাবে অনেকেই ঢাকামুখী হবে না, কারণ ঢাকার বাইরে থাকলেই মানে যারা ঢাকায় থাকে তারাও বলে যে গ্রাম বা উপজেলা শহরগুলোতে ভালোভাবে থাকা যায়, তাই না? যানজট কম, বিশুদ্ধ পরিবেশ, সব কিছু, কিন্তু শুধু থাকছে শুধু 2টো কারণে। অর্থাৎ আমার ডেভেলপমেন্টটাকে সব জায়গায় করতে হবে, 1। 2 হচ্ছে যে আমাকে ঢাকার এই যে চাপটা, এই চাপটা কিন্তু আর যে শর্ট টার্মে বলি, শর্ট টার্মে হচ্ছে যে হ্যাঁ আমরা মানে সবাইকে একসাথে বের হওয়ার চাপটা করতে পারবো না, কিন্তু আমরা চাইলে এইটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। ডিস্ট্রিবিউটটা কীভাবে? ওই যে বললাম আমি যে আমার রোড, আমার ওয়াটারওয়ে, আমার হচ্ছে রেলওয়ে, আমরা সবগুলোকে আমরা সমানভাবে ব্যবহার করব। এবং বের হওয়ার মুখে যে রাস্তাগুলা আমার হচ্ছে যে যেমন ঢাকার কিন্তু কয়েকটা হচ্ছে 3 থেকে 4টা হচ্ছে সেই জায়গায় একটা যানজট হচ্ছে ব্রিজ, প্রত্যেকটা জায়গায় মোটামুটি 1টা বা 2টা ব্রিজ আছে। আমি যদি ওগুলোকে টোল প্লাজাগুলোকে যদি আমি 100% যদি ইটিসি ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমে নিয়ে আসতে পারি, দেখা যাবে যে টোল কেন্দ্রিক যে আমার জটলাটা হয় সেটা আমি কমাতে পারবো। এবং যেখানে আমার রাস্তাগুলো এসে মিশেছে ইন্টারসেকশন, সেই জায়গাগুলোতে যদি আমরা মানে মনিটর করে যে আসলে ওইখানে কোনো ব্যাটারি রিক্সা উঠতে না পারে, কোনো রিক্সা কিছু উঠতে না পারে, গাড়ি যাতে দাঁড়াতে না পারে, পার্কিং যাতে না হয়, যাত্রী ওঠানো যাতে না হয়, যদি এটা করা যায় দেখা যাবে যে আপনার মানে এটা হচ্ছে সাময়িক আমরা সমাধান দিতে পারবো। ফর দ্য লং রান আমি মনে করি আমাদেরকে অবশ্যই মানে ধরেন ফর ইনস্ট্যান্স আমি তো 90টা জায়গা চিহ্নিত করেছে এবার পুলিশ, তাই না? তাহলে আমার সরকারের উদ্দেশ্য থাকা উচিত যে এই 90টা টাকা চিহ্নিত করেছে কেন? নিশ্চয়ই সমস্যা আছে বলেই তো, মানে যানজট হয়। তাহলে কেন যানজট হয়? এখানে ইঞ্জিনিয়ারিং নিশ্চয়ই মেজার প্রয়োজন, এখানে নিশ্চয়ই এনফোর্সমেন্ট মেজার প্রয়োজন, এখানে নিশ্চয়ই আরও কিছু মেজার প্রয়োজন। তাহলে ঈদের পরে কাজটা হবে 90টা জায়গায় আমি কিছু কাজ করব, সমস্যা কোথায় সমাধান করব। তাহলে আগামী ঈদে আমার তাহলে কি 90টা লোকেশন থেকে অন্তত কমে 80টা হবে, 70টা হবে, নাকি কমায় আমি নিয়ে আসবো? একটা সময় দেখা যায় খুব অল্প কিছু লোকেশন আছে, আমাদের ম্যানেজমেন্টটা সহজ হবে। রেদার যদি আমরা এটা না করি, তাহলে এই বছর 90টা করেছে, পরের বছর 100টা লোকেশন চিহ্নিত করতে হবে, পরের বছর এভাবে করে বাড়বে। তাই আমাদের কিন্তু বাড়তির দিকে আমরা যাচ্ছি, কমের দিকে কিন্তু আমরা যাচ্ছি না।
আপনি অনেক ক্র্যাশ ইনভেস্টিগেশন করেছেন। এটা নিয়ে নিয়মিত আপনাদের ইনস্টিটিউট কাজ করে। এই যে প্রতি ঈদে এবং সারা বছর ধরে এত মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়, কারণগুলো যেগুলো আপনারা ইনভেস্টিগেশন করে পান, আপনার কি মনে হয় মানে এই কারণগুলো কি আসলে শুধুমাত্র যদি সদিচ্ছা থাকতো অ্যাভয়েড করা যেত, মানে এই মানুষগুলোর প্রাণ না হারায়ও থাকতে পারতো, তাদেরকে বাঁচিয়ে রাখা যেত যদি সদিচ্ছা থাকতো এই সমস্যাগুলো সমাধান করার? অবশ্যই। আপনি দেখেন খেয়াল করে আপনার কিছু ক্র্যাশ আমরা দেখি যেটা হচ্ছে স্পিডিং এর জন্য হচ্ছে। তো আমি যদি স্পিডিংটা যদি কন্ট্রোল করতে পারি, কিভাবে কন্ট্রোল করব এটা একটা প্রশ্ন। কন্ট্রোল করতে পারি আমি চাইলে আমাদের স্পিড মনিটরের জন্য আমরা চাইলে ক্যামেরা বসাতে পারি যেটা স্পিড মেজার করবে। ২ পাশে আমি সড়কের ২ মাথায় হয়তোবা ৫০ কিলোমিটার মধ্যে ২ টা ক্যামেরা বসালাম। সো কোনো গাড়ি আমি তো জানি ৫০ কিলোমিটার যেতে ৬০ কিলোমিটার যদি গতিবেগ থাকে কত সময় লাগবে। কোনো গাড়ি যদি ঢুকলো আর বের হলো, সময়ের ব্যবধান থেকে বের করতে পারি যে সে ওভার স্পিড করেছে কিনা কোনো একটা জায়গায়, তাই না? আপনি দেখবেন ট্রেনের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ট্রেন কিন্তু সময়ের আগে স্টেশনে পৌঁছাতে পারে না। ফর ইনস্ট্যান্স একটা ট্রেন আপনার ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা ৪টায়, সে যদি ৩টা ৫০-এ পৌঁছায় তাকে শোকস করে যে তুমি তাই নিশ্চয় কোথাও ওভার স্পিডিং করেছো তুমি। ব্যাপারটা কিন্তু এইটা আমি বলছি মানে এভারেজ স্পিডটা আমাদের যদি ঠিক করতে পারি ১। ২ হচ্ছে যে চালকের কর্মঘণ্টা, রেস্টিং প্লেস আমাদের তো চালক তৈরি করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে চালকের দিকে, যে আমাদের কিন্তু ভারী যানবাহনের চালক নাই। সো চালকের ইনভেস্টমেন্ট করা খুব দরকার, যে আমাদের চালক তৈরি করা। আমরা কিন্তু দেখেন প্রশিক্ষণ দেওয়া উচিত। মানুষ আমাদের অনেক মানুষ আমরা বলি, তাই না? আমি মনে করি এটা আমাদের উইক পার্ট না, এটা আমাদের স্ট্রং পার্ট। আপনি একটা কাজ করেন, এই মানুষগুলোকে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে সম্পদে পরিণত করেন। কিভাবে আপনি ভালো ড্রাইভিং স্কুল করেন, তারপর হচ্ছে ভালো তাদেরকে পেশাগতভাবে তারা ভালো ড্রাইভার হোক, ১টা ২টা ভাষা শিখাই দেন। কেউ বাংলা তো পারেই, ইংলিশটা শিখুক, কেউ একটা ফ্রেঞ্চ বা অন্য কোনো ভাষা শিখুক। দেখবেন এই এক্সপোর্ট কোয়ালিটির চালক আমরা পাবো, কারণ দেশের বাইরে কিন্তু ভালো চালকের অনেক চাহিদা রয়েছে। রেদার আমরা উল্টা দিকে শুধুমাত্র কাজের বুয়া পাঠাই মিডল ইস্টে, নির্যাতন হয়ে ফিরে আসে। অথচ আমরা কিন্তু চাইলে এই বড় ইন্ডাস্ট্রি আমরা গ্রো করতে পারি যে আমরা ভালো চালক তৈরি করে পাঠাবো, তাই না? তো এটা করা যেতে পারে আমাদের। এবং থার্ড হচ্ছে যে আমাদের ভেহিক্যালের ক্ষেত্রে ভেহিক্যাল সেফটিটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের দেশে নর্মালি আমরা তো সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আমরা কিনে আনি, তার মধ্যে দেখো অনেক সমস্যা থাকে। আমাদের যদি ভেহিক্যালের ফিটনেসগুলো যদি ঠিকভাবে অন্তত এনশিওর করতে পারি, যে আনফিট কোনো গাড়ি লাইক হচ্ছে যে আমরা আনফিট বলতে গাড়ি দেখলে বোঝা যায় আনফিট। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়ির হচ্ছে যে কিছু ইন্ডিকেটারটা সমস্যা থাকে, টায়ারের সমস্যা থাকে, ব্রেকের সমস্যা থাকে, বেসিক কিছু এলিমেন্ট, এগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি যে আমরা কোনো আনফিট গাড়ি চলতে দিব না। এবং এই যে আমি বললাম মহাসড়কে কোনো ধরনের আপনার অবৈধ বা ইম্প্রোভাইজড যে ভেহিকেলগুলা আমাদের এখন চলছে, এগুলোকে যদি অ্যাড্রেস করা যায় তাহলে কিন্তু আমাদের অনেকটা দুর্ঘটনা কমাতে পারবো। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার সবসময় আলোচনার বাইরে থেকে যায়, সেটা হচ্ছে দুর্ঘটনা। এত কিছুর পর ধরলাম দুর্ঘটনা কিন্তু ঘটবে, আমাকে ওই ক্যাজুয়ালিটিকে দ্রুত কিন্তু আমার হসপিটালে নিতে হবে। এটা একটা বড় একটা আমাদের ঘাটতি রয়েছে আমাদের। আপনি কোনো একটা জায়গায় ফর ইনস্ট্যান্স আপনি ঘুরতে গিয়েছেন কোনো একটা জায়গায়, যদি হঠাৎ করে আপনি ইমার্জেন্সি হয়, আপনি আশেপাশে হসপিটাল পাবেন না খুঁজে, তাই না? সেই জায়গায় একটা ইমার্জেন্সি দুর্ঘটনা ঘটেছে, ফর ইনস্ট্যান্স আজকে কালিয়াতে দুর্ঘটনা ঘটেছে, এই যে হতাহতদেরকে আমার পরিবহন করে হসপিটাল নিতে হবে না, আমাদের সব হসপিটাল তো ইকুইপ না। ফলে দেখা যায় এই লোকটাকে আবার রেফার করবে কোথাও, ঢাকা মেডিকেল অন্য কোথাও, এই লোক তো পথেই মারা যাবে। অথচ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা স্ট্যান্ডার্ড রুল হচ্ছে গোল্ডেন আওয়ার বলে, অর্থাৎ কোনো একটা দুর্ঘটনা ঘটার পর ১ ঘন্টার ভিতরে আমি যদি ওই ব্যক্তিটাকে হসপিটালে অস্ত্রোপচার শুরু করতে পারি, এই লোকের বাঁচার সম্ভাবনা বেড়ে যায় আপনার। তাহলে সেই জায়গাতে আমরা উদ্ধার কাজ খবর পেতে ১ ঘন্টা লেগেছে, উদ্ধার তো দূরের কথা। আমরা আমাদের ট্রমা ম্যানেজমেন্ট অর্থাৎ পোস্ট কেয়ার, দুর্ঘটনার পর পোস্ট কেয়ার ম্যানেজমেন্ট আমাদের করতে হবে। আমাদের কিন্তু অনেকগুলো ট্রমা সেন্টার করা হয়েছিল, এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে। আমাদের এই যদি ট্রমা সেন্টারগুলোকে অ্যাক্টিভ করা, প্রত্যেকটা হসপিটালকে যদি আমরা ইকুইপ করতে পারি ভালোভাবে ট্রমা কেয়ার ম্যানেজমেন্টে, এবং শুধু তাই না, অনেক ক্ষেত্রে প্রাইভেট হসপিটাল মানে আপনার হচ্ছে নিতে চায় না, কি জানি বলে আপনার ওই দুর্ঘটনা ঘটলে রোগী নিতে চায় না। কেন নিতে চায় না? কারণ পুলিশের কেস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাট আমি এটাকে উচ্চ আদালতের পর্যন্ত আদেশ আছে, কিন্তু তারপরেও তাদের হ্যাসেলটা হয়ে যায়, কারণ আবার পুলিশের সাক্ষী দিতে হয়, এটা করতে হয় ইত্যাদি, তারা যেতে চায় না, তারা রেফার করে দেয়। অথচ যদি ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা তারা করে দিতে পারতো, হয়তো বা লোকটা বাঁচার সম্ভাবনা বেড়ে যেত। এই জায়গাতে আমি করি আমাদেরকে মানে যাতে সবাই নেয়, সবাই যাতে মানে সব হসপিটাল যাতে এটাকে রিসিভ করে, সেই ব্যাপারটা নিশ্চিত করা যাতে, এবং রিসিভ করলে যেন যিনি ডাক্তার, যিনি কর্তৃপক্ষ, তাকে যেন আবার বেশি আমার হয়রানি না হয়, এটা যাতে আমরা নিশ্চিত করতে পারি। তাহলে দেখা যায় মানুষের ভিতরে আগ্রহটা বাড়বে, হেল্প করার মানসিকতাটা চলে আসবে। আমি মনে করি আমাদের ট্রমা ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ভালো করে সাজানো দরকার। আদারওয়াইজ দেখা যাবে দুর্ঘটনাও কমাতে হবে, পাশাপাশি দুর্ঘটনার জনিত মৃত্যুর হারও তো আমাদের কমাতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে দুর্ঘটনা ঘটতেছে, শুধুমাত্র কিছু মানুষকে হয়তো বাঁচাতে পারতাম, বাট এদেরকে মৃত্যু হচ্ছে
শুধুমাত্র আমি তাদেরকে সঠিকভাবে ইমার্জেন্সি ট্রিটমেন্টটা দিতে পারতেছি না, এই জন্যে। মানে মানুষ আর মানুষ থাকে না, মানুষ শুধু সংখ্যা হয়ে যায়। সাইফুন নেওয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেগুলো বলেন বছরের পর বছর ধরে বলে যাচ্ছেন, আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যারা এটা মেনটেন করেন তারা এটা শুনবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। কথা বলছিলাম বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইফুন নেওয়াজের সাথে, যিনি এই সড়ক দুর্ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তার এবং তাদের যে মন্তব্য সুপারিশ, সেগুলো নিশ্চয়ই যারা এগুলো নিয়ে কাজ করেন তারা কানে তুলবেন। মানুষ মানুষ হয়ে বেঁচে থাকবে, মানুষ সংখ্যায় পরিণত হবে না। সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।